হ্যালো ভিউয়ার্স, অচ্যুত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 পেপারটি রয়েছে, বা তোমরা যারা পাশে বা জেনারেলে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে এমডিসি 2 বা এমএন 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্ব সভ্যতার সমাজ সংস্কৃতির বিবর্তন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রিসের সোফিস্ট দর্শন। এই সোফিস্ট দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর, সাজেশন, সিলেবাস এগুলো নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওগুলো তোমরা দেখে নিও। তোমাদের বাকি সাজেশনের অন্যান্য প্রশ্নগুলির ভিডিও ক্লাস আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে এমডিসি 2 বা এমএন 2, এখানে প্রশ্ন হচ্ছে সোফিস্ট দর্শন। এটা 5 নম্বরের একটি প্রশ্ন। তা সোফিস্ট দর্শনটা খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিস দেশেই এর আবির্ভাব ঘটে। মানে মৌলিক বিচারে সোফিস্ট কথাটির মানে হচ্ছে দক্ষ মানুষ, বুদ্ধিমান মানুষ বা শিক্ষিত মানুষ। এই বুদ্ধিমান বা শিক্ষিত মানুষ হিসেবে এদেরকে পরিচয় দেওয়া যায়। এছাড়া আরেকটা কথা বলা যায় যে এই সোফিস্টরা ছিল ভ্রাম্যমান শিক্ষক, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে, মানে ঘুরে ঘুরে তারা কিন্তু মানুষকে শিক্ষা দিতেন। তো সেই জায়গা থেকে এই সোফিস্ট কথাটি এসেছে। খ্রিস্টপূর্ব 5ম শতকে এই সোফিস্টরা এথেন্সের যে সম্পদ এবং জৌলুস ছিল তার প্রতি তারা আকৃষ্ট হয় এবং এথেন্সে এসে তারা থিতু হয়। তারা গ্রিক দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করেছিলেন এবং এই ভ্রমণের সূত্রে তারা একটি উদার, একটা প্রগতিশীল, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তারা গ্রহণ করতে পেরেছিলেন। একটা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি তারা গ্রহণ করেছিলেন এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কিন্তু মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের চেষ্টা করতেন। তাদের মূল লক্ষ্য ছিল মানুষকে শিক্ষা দেওয়া। যেহেতু তারা ভ্রাম্যমান শিক্ষক, অর্থাৎ তাদের মূল লক্ষ্য শিক্ষা দেওয়া। কাদের শিক্ষা দেবেন? যারা এথেন্সের যারা ধনী পরিবারের তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে তারা শিক্ষা দিতেন, দিয়ে তাদেরকে প্রগতিশীল করার চেষ্টা করতেন। এক্ষেত্রে তারা ইতিহাস, ভূগোল, নীতিশাস্ত্র, আয়োনিয়ান বিজ্ঞান, ভাষাতত্ত্ব এরকম ইত্যাদি বিষয়ে তারা কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন। এছাড়া আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে তারা দর্শনকে, মূলত পার্টিকুলার দর্শন সাবজেক্টটাকে তারা খুব জনপ্রিয় করে তোলেন। দর্শনের কিছু কিছু দিক তারা কিন্তু জনপ্রিয় করে তুলেছিলেন। এটা তাদের আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া তারা নিজেরা বলতেন যে তারা উৎকর্ষের চর্চা করছেন, উৎকর্ষের চর্চা করতেন, মানে জ্ঞানের চর্চা করতেন তারা, এবং নিজেদের বলতেন সোফিস্টাই, অর্থাৎ সোফিস্টাই কথাটির মানে দাঁড়াচ্ছে জ্ঞানী মানুষ। তারা নিজেদেরকেই বলতেন জ্ঞানী মানুষ। তা যাই হোক, প্রাচীন যে গ্রিক সভ্যতায় আমরা যে বিভিন্ন জ্ঞানীগুণী বা জ্ঞান বিজ্ঞানের চর্চা আমরা দেখেছি, সেই প্রাচীন ধ্রুপদী গ্রিসের জ্ঞানদীপ্ত যুগের মানুষ ছিলেন এই সোফিস্টরা। এবং এরা গ্রিসে একটা বৌদ্ধিক আন্দোলন, একটা বুদ্ধিদীপ্ত আন্দোলন কিন্তু এরা গড়ে তুলেছিলেন। এবং এদের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে যে প্রাচীন ঐতিহ্যগত সংস্কার আছে সেই সংস্কারকে ধুইয়ে মুছে সাফ করে দিয়ে সেই জায়গায় সংস্কার মুক্ত একটা মন গড়ে তোলা। এবং এখানে ধর্ম, নৈতিকতা, রাজনীতি এই 3টি বিষয়কে স্বচ্ছভাবে বা সংস্কার মুক্ত একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, এটা তাদের মূল লক্ষ্য ছিল। এছাড়া তাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা কিন্তু সার্বিক ছিল না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ তাদের এই শিক্ষা দান কিন্তু সবার জন্য নয়, এটি ছিল শুধুমাত্র স্বাধীন নাগরিকদের মধ্যেই তাদের এই শিক্ষাদানের বিষয়টি সীমাবদ্ধ ছিল। তাহলে কি দাঁড়ালো? যে তারা গ্রিক দুনিয়ায় ভ্রমণ করে তারা একটা উদার এবং একটা সার্বিক দৃষ্টিভঙ্গি তারা গ্রহণ করেছিলেন, একটা প্রগতিশীল সার্বজনীন দৃষ্টিভঙ্গি, এবং তার দ্বারা বশবর্তী হয়ে তারা মানুষকে শিক্ষা দিতেন। বিশেষ করে যারা ধনী পরিবারের ছেলেরা ছিল তাদেরকে শিক্ষা দিতেন, বিভিন্ন শাস্ত্রে তাদেরকে শিক্ষা দিতেন, এবং মানুষকে যে মানুষের মধ্যে যে প্রাচীন যে ঐতিহ্যগত কুসংস্কার আছে তাকে দূর করে একটা স্বচ্ছ, একটা সংস্কার মুক্ত মন গড়ে তোলার চেষ্টা করেছিলেন তারা।
তাই তারা ছিলেন প্রগতিশীল। তো এই পর্যন্ত একটা পার্ট ছিল সোফিস্ট দর্শনের। এরপরে যেটা আমরা দেখব যে সোফিস্ট যে দর্শন বা শিক্ষা তার মূল ভিত্তি ছিল নোমোস এবং ফাইসিস। এই দুটি বিষয়, নোমোস ও ফাইসিস, এর মধ্যে বৈপরীত্য, মানে এই দুটি বিষয় হচ্ছে বিপরীতমুখী এবং এই দুটির মধ্যে দ্বন্দ্ব। নোমোস কথাটির মানে হচ্ছে রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইনটা কি না, যেটা তৈরি করা হয়েছে, যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং এই আইন পরিবর্তনশীল এবং প্রয়োজন বোধে এর বিরোধিতাও করা যায়। আর ফাইসিস কথাটির মানে হচ্ছে প্রাকৃতিক নিয়ম, যা চিরন্তন ও শাশ্বত, যাকে অস্বীকার করা যায় না। এই জন্য তাদের এই ধরনের বক্তব্য, এই যে নোমোস এবং ফাইসিসের বৈপরীত্যর যে বক্তব্য, এর মধ্যে দিয়ে গ্রিসের যে কমেডিয়ান নাট্যকার ছিলেন অ্যারিস্টোফেনিস এবং তার মতো আরো অনেকে মনে করেন যে সোফিস্টদের এই যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে দিয়ে রাষ্ট্রদ্রোহিতার যে বার্তা, সেই বার্তা তারা দিয়েছিলেন এবং রাষ্ট্র বিরোধী যে বিদ্রোহের মানসিকতা জনগণের মধ্যে তৈরি করার যে পথ, সেই পথকে তারা প্রশস্ত করেছিলেন এই বক্তব্যের ভিতর দিয়ে। যদিও গ্রিসের এক বিখ্যাত ঐতিহাসিক থুকিডিডিস, তিনি কিন্তু এই সোফিস্ট দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে দ্বিতীয় পার্টে আমরা কি আলোচনা করলাম? দ্বিতীয় পার্টে আলোচনা করলাম আমরা তাদের এই যে মূল দর্শনের যে মূল ভিত্তি নোমোস এবং ফাইসিস, এই দুটির মধ্যে যে বৈপরীত্য, সেই বৈপরীত্য নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। এরপরে যেটা দেখবো শেষ পার্ট, যেটা সোফিস্ট দর্শনের মূল বৈশিষ্ট্য ছিল দুটি। একটা ছিল অলংকার শাস্ত্র, আর একটি ছিল যুক্তি। যুক্তি দিয়ে তারা সবকিছু বিচার বিশ্লেষণ করতেন। প্রাচীনকালের যে ঐতিহ্য, যে কালচার, কৃষ্টি কালচার, তাকে তারা যুক্তির আলোকে বিচার করতেন, করে তাকে বর্জন বা গ্রহণ করতেন এবং মানুষকেও তারা এই শিক্ষাই দিতেন। যুক্তির দ্বারা তারা একটা নতুন দর্শন খাড়া করেছিলেন এবং এই দর্শন এথেন্সে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল তাদের সময়। এখন সোফিস্টদেরকে দুটি ভাগে ভাগ করা যায়, এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নবীন আর একটি প্রবীণ, মানে একটা ছিল বয়স্ক সোফিস্টগণ আর এটা ছিল নবীন সোফিস্টগণ। এখন বয়স্ক সোফিস্ট বা প্রবীণ সোফিস্টরা কারা ছিলেন? তারা ছিলেন প্রোটোগোরাস। প্রোটোগোরাস ছিলেন একজন, জর্জিয়াস ছিলেন, হিপ্পিয়াস, অ্যান্টিফোন। এই যে চারজনের নাম বললাম, সেই চারজনে আবারও বলছি, প্রোটাগোরাস, জর্জিয়াস, হিপ্পিয়াস, অ্যান্টিফোন, এরা ছিলেন প্রবীণ বয়স্ক সোফিস্ট। অন্যদিকে নবীন যারা ছিলেন তাদের নাম দেখো, অ্যালকিডামাস, লাইকোফ্রন, পোলাস এবং ক্রিটিয়াস। এই চারজন ছিলেন নবীন, অর্থাৎ এরা ছিলেন তরুণ সোফিস্ট। সোফিস্ট দর্শনের মূল ভিত্তি যেটা ছিল সেটি ছিল নিরঙ্কুশ আপেক্ষিকতাবাদ। নিরঙ্কুশ আপেক্ষিকতাবাদ মানে, এর মানে এটাই দাঁড়ায় যে কোনো একটি বিষয় যে কারোর কাছে হয়তো সত্য, সেই ঘটনা আরেকজনের কাছে হয়তো মিথ্যা। কোনো একটি বিষয় একজনের কাছে হয়তো সেটা নৈতিক, কিন্তু আরেকজনের কাছে সেটা অনৈতিক। কারোর কাছে হয়তো এটা ভালো, কারোর কাছে হয়তো সেটা খারাপ। তা কারোর কাছে ভালো, অন্যের কাছে খারাপ, কারোর কাছে সত্য, অন্যের কাছে মিথ্যা, কারোর কাছে নৈতিক, অন্যের কাছে অনৈতিক। এই বিষয়টার উপর তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। এটাকে বলা হচ্ছে আপেক্ষিকতাবাদ। মানে কোনো জিনিস চিরস্থায়ী নয়, যেটা একজনের কাছে ভালো সেটা আরেকজনের কাছে খারাপ হতে পারে। এই তত্ত্বের উপর তারা গুরুত্ব দিয়েছিলেন। অবশ্যই এর বিরোধিতা করেছেন, অর্থাৎ সোফিস্ট দর্শনের কঠোরভাবে সমালোচনা করেছিলেন গ্রিসের এক বিখ্যাত পণ্ডিত সক্রেটিস। তিনি বলেছিলেন, কথার মাধ্যমে নয়, কাজের মধ্য দিয়ে একজন মানুষ ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারে। তো এই ছিল সোফিস্ট দর্শনের মূল বক্তব্য, যেখানে তিনটি পার্টে আমাদের আলোচনা রাখতে হবে। প্রথম পার্ট, যে সোফিস্টরা ছিলেন ভ্রাম্যমান বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ। এরা ভ্রাম্যমান শিক্ষক এক কথায়। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে শিক্ষা দিতেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে, মানে ধনী পরিবারের তরুণ প্রজন্মকে তারা শিক্ষা দিতেন এবং এই শিক্ষা দিতেন ইতিহাস, ভূগোল, আইনিয়ন, নীতিশাস্ত্র, মানে বিজ্ঞান, নীতিশাস্ত্র, ভাষাতত্ত্ব, এই বিষয়গুলি তাদেরকে শিক্ষা দিয়ে মানুষের মধ্যে একটা সংস্কার মুক্ত মন গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং তারা গ্রিক দুনিয়ার বিভিন্ন জায়গায় ভ্রমণ করার ভিতর দিয়ে তাদের মধ্যে একটা প্রগতিশীল, একটা সার্বজনীন একটা দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে গড়ে উঠেছিল এবং তারা প্রাচীন যে ঐতিহ্যের যে কুসংস্কার, সেগুলোকে দূর করে একটা সংস্কার মুক্ত মন গড়ে তোলার
একটা চেষ্টা করেছিলেন, একটা স্বচ্ছ চিন্তা ভাবনা তাদের মধ্যে দিয়ে ছিল। তারা অলঙ্কার শাস্ত্রের উপরে জোর দিয়েছিলেন, যুক্তির উপরে তারা জোর দিয়েছিলেন, এবং তারা আপেক্ষিকতাবাদের উপর জোর দিয়েছিলেন। অর্থাৎ যে জিনিসটা আজকে সত্য সেটা কালকে মিথ্যা হতে পারে, যা একজনের কাছে ভালো আরেকজনের কাছে তা মন্দ হতে পারে। এবং তারা গুরুত্ব দিয়েছিলেন নোমোস ও ফাইসিসের বৈপরীত্যের উপর। নোমোস মানে প্রাকৃতিক আইন, রাষ্ট্রীয় আইন যেটা তৈরি করা হয়েছে, প্রয়োজনে যার বিরুদ্ধে বিরোধিতা করা যায়, এবং যেটা কৃত্রিম। আর ফাইসিস হচ্ছে প্রাকৃতিক আইন। প্রাকৃতিক আইনটা চিরন্তন, শাশ্বত, যাকে উপেক্ষা করা যায় না। তাই এই দুটির মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আছে, একটা বিরোধিতা আছে। তাই অ্যারিস্টোফেনিসের মতো আরো অনেকে বলছেন যে তাদের এই ধরনের বক্তব্যের ভিতর দিয়ে একটা রাষ্ট্রদ্রোহিতার বীজ বপন করা হয়েছিল। তো যাই হোক, এই সোফিস্টরা দুটি ভাগে ভাগ, একটি প্রবীণ, একটি নবীন। প্রবীণদের 4 জনের নাম বললাম এবং নবীনদের 4 জনের নাম বললাম। তো এই ছিল অল ওভার সোফিস্ট দর্শন, যার দ্বারা প্রভাবিত হয়েছিলেন অনেক ব্যক্তি গ্রীসে পরবর্তীকালে। যেমন হেরোডোটাস তার ইতিহাস লিখেছিলেন বিজ্ঞানসম্মতভাবে, এবং যেখানে যে যুক্তির আলোকে সত্য বিচার করা, কোনো ঘটনাকে বিচার বিশ্লেষণ করার সেই যে প্রেরণা, সেই যে কনসেপ্ট বা তার যে থিওরি, সেই থিওরি কিন্তু নিয়েছিলেন এই সোফিস্টদের কাছ থেকে। এছাড়া আমরা পরবর্তীকালে আরো অনেক যে নাট্যকারদের আমরা দেখেছি, যে সোফিক্লিস যিনি বিখ্যাত একজন নাট্যকার ছিলেন, তার উপরেও কিন্তু এই সোফিস্ট দর্শনের প্রভাব পড়েছিল, এবং তিনি যেসব নাটক লিখেছিলেন সেই নাটকের উপরে সোফিস্ট দর্শনের ব্যাপক প্রভাব পড়েছিল। অর্থাৎ গ্রিসে সেই সময় খ্রিস্টপূর্ব 5ম শতকে এই সোফিস্ট দর্শনের ব্যাপক প্রভাব পড়েছিল। এথেন্সে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই সোফিস্টরা। এরা ছিলেন ভ্রাম্যমান শিক্ষক, অর্থাৎ ঘুরে ঘুরে মানুষকে শিক্ষা দিতেন অর্থের বিনিময়ে। মানে স্বাধীন নাগরিক যারা, তাদেরকেই শিক্ষা দিতেন। তাদের এই শিক্ষাদান একটা সমাজের একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। তো এই ছিল সোফিস্ট দর্শন, এবং এর মূল বক্তব্য এই, এর বাইরে কিচ্ছু না। একদম সহজ একটা বিষয়, এবং এই প্রশ্নের উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, সেকেন্ড সেমিস্টার, ডিএসসিসি 2, এমডিসি 2 বা MN2, প্রশ্নমান 5, সোফিস্ট দর্শন। উত্তরটি এইভাবে লিখবে: মৌলিক বিচারে সোফিস্ট বলতে বোঝাতো দক্ষ জ্ঞানী মানুষ। এক কথায় তারা ছিলেন ভ্রাম্যমান শিক্ষক। খ্রিস্টপূর্ব 5ম শতকে এথেন্সের জৌলুস ও সম্পদ তাদের এথেন্সের প্রতি আকৃষ্ট করেছিল। তাই নানা স্থান ভ্রমণ করে তারা এথেন্সে এসে থিতু হয়েছিলেন। গ্রিক দুনিয়ার বিভিন্ন অঞ্চল ভ্রমণ করার সুবাদে বুদ্ধিমান মানুষ হিসেবে তারা একটি উদার ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। এই দৃষ্টিভঙ্গি ছিল বিভিন্ন গ্রিক পলিশগুলির সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। পরের প্যারা: সোফিস্টদের উদ্দেশ্য ছিল বিভিন্ন বিষয়ে মানুষকে শিক্ষিত করে তোলা। ইতিহাস, ভূগোল, নৃতত্ত্ব, আয়োনিয়ান বিজ্ঞান, ভাষাতত্ত্ব ইত্যাদি নানা বিষয়ে তারা শিক্ষা দিতেন। শিক্ষাদানের প্রক্রিয়া থেকে দর্শনের কতকগুলি শাখাকে তারা জনপ্রিয় করেছিলেন। তবে সোফিস্টদের প্রধান উদ্দেশ্য ছিল ধনী পরিবারের তরুণ প্রজন্মকে জনজীবনে সফল করে তোলা। সোফিস্টদের নিজেদের ভাষায় তারা উৎকর্ষের এক্সিলেন্স চর্চা করতেন। সোফিস্টরা নিজেদের সোফিস্টাই অর্থাৎ জ্ঞানী মানুষ হিসেবে আখ্যায়িত করতেন। আধুনিক ঐতিহাসিক দার্শনিক আলোচনায় সোফিস্টদের প্রাচীন গ্রিক জ্ঞানদীপ্তির প্রতিনিধি হিসেবে অভিহিত করা হয়। তারা এমন একটি জ্ঞানদীপ্ত বৌদ্ধিক আন্দোলন গড়ে তুলেছিলেন যার উদ্দেশ্য ছিল মানুষকে ঐতিহ্যগত সংস্কার থেকে মুক্ত করে তাকে প্রগতির পথে নিয়ে যাওয়া। ধর্ম, নৈতিকতা, রাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ও সংস্কারমুক্ত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে তারা প্রয়াসী হয়েছিলেন। কিন্তু সোফিস্টদের এই প্রয়াস সার্বিক ছিল না। তাদের শিক্ষাদান প্রক্রিয়া কেবলমাত্র স্বাধীন নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বিশেষত যারা ভালো পারিশ্রমিক দিতে পারত। পরের প্যারা দেখো: সোফিস্ট দর্শন ও শিক্ষার মূল ভিত্তি ছিল নোমোস ফাইসিস বৈপরীত্য। নোমোস ফাইসিস অ্যান্টিথিসিস। সাধারণ রাষ্ট্রীয় আইন বা নোমোস মানুষের তৈরি, সুতরাং পরিবর্তনশীল ও আপেক্ষিক, কিন্তু প্রাকৃতিক নিয়ম বা ফাইসিস চিরন্তন বা শাশ্বত। এই দুইয়ের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা টেনে দিয়েছিলেন সোফিস্ট দার্শনিকরা। সোফিস্টরা বোঝাতে চেয়েছিলেন রাষ্ট্রীয় আইন কৃত্রিমভাবে আরোপিত, সুতরাং বিরোধিতার ক্ষেত্র সেখানে থাকতে পারে, কিন্তু প্রাকৃতিক নিয়ম অস্বীকার করার উপায় নেই। কমেডি নাট্যকার অ্যারিস্টোফেনিস থেকে শুরু করে অনেকেই মনে করেছিলেন সোফিস্ট মতবাদ রাজদ্রোহে ইন্ধন যোগানোর পথ প্রশস্ত করেছিল। আবার সমসাময়িক ঐতিহাসিক থুকিডিডিস সোফিস্ট মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরপরে দেখো শেষ প্যারা: সোফিস্ট দর্শনের প্রধান বৈশিষ্ট্য ছিল অলঙ্কার শাস্ত্র ও যুক্তি। যুক্তির উপর নির্ভর করে এথেনীয়দের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। সোফিস্টদের দুটি ভাগে ভাগ করা হয়, প্রবীণ ও নবীন। প্রবীণদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রোটোগোরাস, জর্জিয়াস,
হিপ্পিয়াস, অ্যান্টিফোন প্রমুখ। আবার নবীন প্রজন্মের সোফিস্টদের মধ্যে অ্যালকিডামাস, লাইকোফ্রন, পোলাস, ক্রিটিয়াস ইত্যাদিরা ছিলেন বিখ্যাত। সোফিস্ট দর্শনের মূল ভিত্তি নিরঙ্কুশ আপেক্ষিকতাবাদ, অ্যাবসোলুট রিয়েলিটিভিজম। একজনের কাছে যা ভালো অন্যের কাছে তা খারাপ, একজনের কাছে যা সত্য অন্যের কাছে তা মিথ্যা, একজনের কাছে যা ন্যায়সঙ্গত অন্যের কাছে তা অন্যায়। সোফিস্টদের এই মতের তীব্র সমালোচক ছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস। তিনি বলেছিলেন, কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে একজন ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারে। তো এই ছিল সোফিস্ট দর্শনের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।